টুলটা কি খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তো পেন টুলের কাজ হচ্ছে, আমরা সাধারণত পেন টুল দুইটা মোডে কাজ করে থাকি, একটা শেপ আর একটা পাথ মোড। আর ফটোশপের মধ্যে আপনারা এই টুলটা পাবেন, ইলাস্ট্রেটরে এই টুল পাবেন, ইন ডিজাইনেও পেন টুল আছে। পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট টুলস বিধায় সবগুলো ডিজাইন সফটওয়্যারগুলোতে এগুলো থাকে এই টুলটা। আর এটা দিয়ে কাজ হচ্ছে আপনার ফটো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে শুরু করে ডিজাইন সব ধরনের কাজে আপনার পেন টুল ব্যবহার করতে হবে। আপনি সিলেকশন করেন, কারণ আমরা পেন টুলের দুইটা মোডে কাজ করে থাকি, একটা হচ্ছে পাথ মোড আর একটা কি শেপ মোড। পাথ মোডের ব্যবহার হচ্ছে সিলেকশন করার জন্য, অবজেক্ট সিলেকশন। আমরা এ পর্যন্ত কোন কোন টুল দিয়ে সিলেকশন করা দেখছি? এই টুলগুলো দিয়ে সিলেকশন করা দেখছি, তাই না? এরপরে এখানে দুইটা টুল দিয়ে আমরা সিলেকশন করা দেখছি, এখানে তিনটা টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারছি। তো এই তিনটা টুলের বাইরেও আরেকটা টুলস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি টুল? পেন টুল। পেন টুল দিয়ে খুব পারফেক্টলি আপনি কি করতে পারবেন? একটা ইমেজকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, মানে নিখুঁত ভাবে। তবে পেন টুলটা আগে আপনাদের কি জানতে হবে? ব্যবহার জানতে হবে। আচ্ছা, এখন পেন টুলে দেখেন, পেন টুলে যখন আমি লং প্রেস করতেছি এখানে কয়েকটা অপশন আসছে। একটা হচ্ছে পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, এখানে কয়টা আইটেম আছে? 1 2 3 4 5, পাঁচটা। মানে এগুলো পেন টুলে অপশন। এরপরে দেখেন পেন টুলের উপরে কিছু অপশন আছে। প্রথম অপশন হচ্ছে যে আমরা এখানে শেপ মোড এবং পাথ মোড। শুরুতে আমরা পাথ মোডটা নিয়ে কাজ করব, তারপরে কি শেপ মোড নিয়ে আমরা কাজ করব। শেপ মোডের ক্ষেত্রে দেখেন, শেপ মোডে যখন আসবো তখন আরো কিছু অপশন এখানে বাড়বে। যখন আমরা পাথ মোডে থাকবো তখন অপশন কিছু কম থাকবে, কিন্তু যখন আমরা শেপ মোডে যাব তখন আরো অনেকগুলো অপশন বেড়ে যাবে। তার মানে আজকের ক্লাসটা অনেক ডিটেলস, বুঝতে পারছেন? ওকে, সো প্রথমত আমরা পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। ধরেন আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। এখন যে কাজ করলাম এটা কিন্তু দেখেন আমাকে এখানে একটা লেয়ার যোগ হয়েছে, তাই না? এই লেয়ারটা হচ্ছে শেপ মোডে থাকার কারণে এটা আসছে। হ্যাঁ, অটোমেটিকলি শেপ মোডে থাকলে লেয়ার জেনারেট হয়, অটো জেনারেট হয়। তা আমি যখন পাথ মোডে থাকবো তখন কিন্তু আর সেটা হবে না। লাইক আমি এটা নিলাম, এটা নিলাম, এটা, এটা, দেখেন এটার ক্ষেত্রে শেপ জেনারেট হয়েছে, এটার ক্ষেত্রে লেয়ার জেনারেট হয়েছে, এটার ক্ষেত্রে কিন্তু লেয়ার জেনারেট হয়নি। হ্যাঁ, কালারও হয়নি। তো এটা কিভাবে করবেন? এটার জন্য আপনাকে আলাদা একটা লেয়ার নিতে হবে। লেয়ার, সরি, আমি আনডু করি, এবার কন্ট্রোল জেড চাপেন, সরি, কন্ট্রোল শিফট ইন্টার চাপতে হবে। আচ্ছা, আমি আনডু করে নিচ্ছি। দেখেন কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার। এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমি আবার একটু ব্যাক করি, দেখি। আচ্ছা, এবার যদি আমি পেন টুল দিয়ে কিছু ড্রয়িং করি, কন্ট্রোল ইন্টার, ওকে। আচ্ছা, দেখেন এখানে আমরা যখন কন্ট্রোল ইন্টার চাপলাম তখন কিন্তু এটা সিলেকশন মোডে চলে আসছে। আগে ছিল কি পাথ, আর এখন কি আসছে? সিলেকশন। এখন আমি এখানে একটা লেয়ার নিব, অথবা আমি চাইলে মেইন ব্যাকগ্রাউন্ডে আমি কি করতে পারি, আমি নতুন একটা লেয়ার নিলাম, চাইলে আমি এই ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করতে পারি। এটাতে কিন্তু করা যাবে কারণ এটা শেপ, ঠিক আছে? তো আমি এটাতে আলাদা একটা লেয়ার নিয়ে এখানে কালার অ্যাপ্লাই করি। তাহলে দেখেন এখানে এটা একটা লেয়ার আর এটা একটা লেয়ার। এই লেয়ারটা হচ্ছে শেপ লেয়ার, আর এটা কি রাস্টার লেয়ার। লেয়ারের মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে। আমরা ফটোশপে যে কাজগুলো করে থাকি সেগুলো কয়েকটা ক্যাটাগরি লেয়ার পাবো। যেমন এই রাস্টার লেয়ারটা দেখতে লাইক এরকম হবে। কিরকম হবে? এরকম, মানে সিম্পল। এটাকে রাস্টারাইজ লেয়ার বলা হয়। আর শেপ লেয়ারের ক্ষেত্রে এখানে কর্নারে একটা সাইন থাকবে, এবং আমরা যখন টাইপ লেয়ার ইউজ করব তখন টাইপের ক্ষেত্রে কি থাকবে, আবার যখন স্মার্ট লেয়ার ইউজ করব তখন আলাদা একটা অপশন থাকবে।
তার মানে লেয়ার সাধারণত কয় ধরনের? 4 ধরনের। একটা হলো কি শেপ লেয়ার, টেক্সট লেয়ার, রাস্টার লেয়ার এবং কি স্মার্ট লেয়ার। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট লেয়ার। আচ্ছা, এখন এই লেয়ারের কাজ একরকম হবে, এই লেয়ারের কাজ আরেক রকম হবে। দেখেন এই লেয়ারটা কিন্তু আমরা এডিট করার আর অপশন নাই, বাট আমরা এটাকে এডিট করতে পারবো। এটা এডিট করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করবো সেটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল। তো আমি এটি পরবর্তীতে আসতেছি। দেখেন এখন আমরা পাথ মোডে থাকি, আমরা কি থাকি? পেন টুলের পাথ মোডে। কারণ আমি পেন টুলে পাথ মোডে আছি, পাথ মোডে থেকে কাজ করি। ওকে, আমি এগুলো অফ করে দিচ্ছি। এখন এই আমি ট্রায়াঙ্গেলটা ড্রয়িং করলাম, এটা কিভাবে? প্রথমে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। এই যে এগুলোকে বলা হয় ডট গুলাকে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। ফটোশপের ভাষায় কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর গুলা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। যেমন আমি এখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে কি হবে? এখানে 3টা অ্যাঙ্কর পয়েন্ট। এবং আমি যদি এটা ক্লোজ করতে চাই তাহলে আবার স্টার্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমাকে কি করতে হবে? ক্লিক করে এটাকে ক্লোজ পাথে কনভার্ট করতে হবে। তার মানে এখন এটা টোটালি ক্লোজ, এটা কি টোটালি ক্লোজ। আর এই ক্লোজ পাথ এটা একরকম হবে। আরেকটা হচ্ছে ধরেন আমি এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে আমি এটাও রাখতে পারি, তবে এটা কিন্তু ওপেন পাথ। এটা হচ্ছে ওপেন আর এটা কি ক্লোজ। তার মানে দেখেন এটার ভিতরে অংশ ব্যবহার হবে, এটা কিন্তু কি হবে না, ভিতর অংশ ব্যবহার হলেও এটা পুরাটা এইভাবে হবে। ঠিক আছে, যেমন আমি এটাকে কন্টেন্টটা দিয়ে সিলেক্ট করি, দেখেন এটা অটোমেটিক্যালি সিলেকশনে নিয়ে নিছে, অর্থাৎ তার মতো করে কি করে নিচ্ছে, সে ক্লোজ করে নিচ্ছে। আর এটা কিন্তু ক্লোজ করার প্রয়োজন হয় না, এটা আগে থেকে সে ব্যবহার করছে। এখন পার্থক্য হলো যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলা আমরা তো স্টেই রাখতেছি। ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে আছি বা এই অ্যাঙ্কর পয়েন্টে আছি, আমি যদি কখনো মডিফাই করতে চাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। কি করে দিচ্ছি? ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। তো যদি কখনো ভুল হয় আপনি ব্যাক স্পেস চেপে কি করতে পারেন? এগুলো ভ্যানিশ করে দিতে পারেন। ঠিক আছে, এখন বিষয় হলো দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে পাথ কয়টা? একটা, দুইটা, 3টা অংশ। এখন আমি একবার ব্যাক স্পেস চাপলাম, এটা ডিলেট, আরেকবার ব্যাক স্পেস চাপলে কি হবে? 2টা ডিলেট হয়ে যাচ্ছে। তার মানে আমি চাচ্ছি না এবার আমি এটা ডিলিট করব, তাহলে কি করতে হবে? এটার জন্য আমাকে কি করতে হয়? এই এখানে একটা টুলস আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতে হয়। কিবোর্ড থেকে কি চাপতে হয়? কন্ট্রোল। কিবোর্ড থেকে যখন আমি কন্ট্রোল চাপি তখন দেখেন এই যে আমার মাউস পয়েন্টটা চেঞ্জ হচ্ছে না। এখন আছে পেন টুলে, যখন আমি কন্ট্রোল চাপতেছি তখন কি সিলেকশন, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন মোডে আসে। এখন আমি এটাকে সিলেক্ট করে দিব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আমি ব্যাক স্পেস যখন চাপবো তখন শুধু একটা ডিলিট হবে। আবার ব্যাক স্পেস চাপলে 1 বাই 1 এভাবে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে কি করতে পারেন? অনেকগুলো পাথ আপনি জেনারেট করছেন। হ্যাঁ, এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? 1 2 3 4 5। এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে দেখেন শুধুমাত্র এইটা ভরাট করা আছে, ফিল করা আছে, আর বাকিগুলো সবগুলো কিন্তু এমটি। দেখেন এটার মধ্যে ফাঁকা আছে, এটা সাইজ একরকম আর বাকিগুলো সাইজ কি অন্যরকম না? তো তার মানে এটা সিলেক্টেড মোডে আছে আর বাকিগুলো ডিসিলেক্টেড মোডে আছে। আমি যখন ব্যাক স্পেস চাপতেছি তখন শুধু এটা ডিলিট হচ্ছে। এখন দেখেন সবগুলো সিলেকশন মোডে আছে। তার মানে এখন যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে সবগুলো ডিলিট হবে। তো আমি চাচ্ছি না, আমি শুধু এটা ডিলিট করব, তাহলে কন্ট্রোল চেপে আমাকে কি করতে হবে? এটা সিলেক্ট করতে হবে। তার মানে শুধু এটা সিলেক্টেড থাকলো আর বাকিগুলো ডিসিলেক্টেড মোডে চলে গেছে। এখন আমি ব্যাক স্পেস চাপলে 1 বাই 1 কি করা যাবে? এভাবে ডিলিট করা যাবে। ঠিক আছে, তো দেখেন এগুলো হচ্ছে সোজা, অর্থাৎ সোজা লাইন আঁকার জন্য। আমরা যদি কার্ভ তৈরি করি, কার্ভ বলতে এই যে এরকম, অনেক সময় এরকম, অনেক সময় এরকম শেপ আপনাদের তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন? দেখেন এখানে এটা কি একটা ওয়েভ আসছে না,
এটাকে আমরা কি বলি, কার্ভ বলি। এটাকে কি বলি, কার্ভ। এই কার্ভগুলো কিভাবে ড্রয়িং করবেন, প্রথমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট যখন আরেকটা ক্লিক করবেন তখন মাউসটা ছেড়ে দেওয়া যাবে না, মাউসটা ধরে রাখতে হবে। মাউসটা কি রাখতে হবে, ধরে। এখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট উপর দিকে নিলে নিচ দিকে কার্ভ হবে, আর নিচ দিকে নিলে উপর দিকে কি হবে, কার্ভ হবে। দেন আবার এখানে ক্লিক করলে এই যে একটা ওয়েভ তৈরি হবে। এখন আপনি চাচ্ছেন যে না আমি এটা কার্ভ করব আর এই পাশে কার্ভ করব না, তাহলে কি করবেন? তাহলে দেখেন এটা কেন হচ্ছে, এই যে একটা যখন আমরা এইটা ড্রয়িং করলাম এখানে দুইটা হ্যান্ড থাকে, এটা একটা ফ্রন্ট ব্যাক হ্যান্ড আর এটা কি ফ্রন্ট হ্যান্ড, এটা ব্যাক হ্যান্ড আর একটা ফ্রন্ট হ্যান্ড। তো আপনি যখন এখানে কার্ভ করবেন তখন এটার প্রয়োজন আছে, আর যদি কার্ভ না করেন তাহলে এটার প্রয়োজন নাই, মানে এটা অতিরিক্ত। তো এটাকে ডিলিট করার জন্য আমরা অল্টার চেপে ধরি, কি চাপি, কিবোর্ড থেকে অল্টার, অল্টার চেপে জাস্ট এখানে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যায়। এখন আমি যদি সোজা আঁকি তাহলে কি পারবো, সোজা আঁকতে পারবো, বাট এর আগে কিন্তু এটা ছিল না। দেখেন আমি এখানে আবার বিষয়টা বলি, তাহলে ওই যে আপনাকে মাউস পয়েন্টটা হোল্ডিং করে রাখতে হবে, ঠিক আছে? যেমন আমি এটা দেখেন আমি ব্যাক করতেছি কি, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, নেক্সট এটাকে আমি সিলেক্ট করলেন, করার পরে আমি যখন আরেকটা কার্ভ করবো তখন এই যে এবার এখানে ক্লিক, দেখেন এই প্রবলেমটা আপনাদেরও হবে। আপনি এখানে সিলেক্টেড মোডে আছেন, এখানে মাউস দিয়ে আবার লাস্ট ক্লিক করতে হবে, আবার কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে দেন নেক্সট ক্লিক করার আগে মাউসটা যদি ছেড়ে দেন তাহলে সোজা, আর যদি ছেড়ে না দেন তাহলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? ছেড়ে দিলে কি হবে, ছেড়ে না দিলে কাজ করতে পারবেন। এখন এটা নিলেন, নিয়ে এটাকে অল্টার চেপে রিমুভ করে দিলেন, এখানে সিলেক্ট, এখানে সিলেক্ট, ওকে। তার মানে রোহান কি বুঝতে পারছেন, কি বুঝছেন? এখানে কয় ধরনের কার্ভ আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, আরেকটা কি কার্ভ লাইন, একটা স্ট্রেট লাইন আঁকা, আরেকটা কি কার্ভ আঁকা। হ্যাঁ, মাউস দিয়ে পয়েন্টটা দেখেন, আপনি যদি না ক্লিক করেন তাহলে কি হবে, আমি যদি আবার সোজা পাত আঁকতে চাই তাহলে কিন্তু হবে না, এই যে একটা ওয়েভ হবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে প্রবলেম। এখন আমাকে আগে এটা ভ্যানিশ করতে হবে, দেন এখানে এই যে স্টার্ট পয়েন্টের সাথে এন্ড করে দিতে হবে। এখন কর্নার গুলো এগুলা, এটা 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 মানে কোন, ওইটা আলাদা, ওইটা শেপের ক্ষেত্রে ইউজ হবে, ওটা আপনার রাউন্ড ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কার্ভ যে ছিল, যেমন আমি যদি কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে হ্যান্ডেল ব্যাক হ্যান্ড যেটা, এটা কেন আছে ব্যাক হ্যান্ডেল বলা হয়, এটা আছে এই যে এটাকে মডিফাই করার জন্য। এখন আমি এটাকে ধরে আমার যতটুকু প্রয়োজন আমি নিচেও নিতে পারি, আবার ধরে নিতে পারি। বুঝতে পারছেন? যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা কখনোই থাকবে না। যেমন আমি অল্টার চেপে এটাকে মাইনাস করে দিই, দেখেন সোজা হয়ে যাবে। আবার এটাকে যদি আমি অল্টার চেপে মাইনাস করে দিই, সোজা হয়ে যাবে। মানে ওই ব্যাক হ্যান্ডটা ইউজ করা হয় ওই কার্ভটাকে মডিফাই করার জন্য। বুঝতে পারছেন? এখানে কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে হবে। এটা হলো আমাদের কি পাথ তৈরি করা। এখন আমরা যদি ধরেন একটা অবজেক্ট নেই, ইমেজ নিলাম, আচ্ছা, এরপরে দেখেন আমরা নেক্সট স্টেপে চলে যাই, ফ্রি ফর্ম পেন টুল। এটার কাজ হচ্ছে এটা কোনো অ্যাঙ্কর পয়েন্ট হবে না, আপনার মতো করে ইচ্ছা অনুযায়ী কি করতে পারেন, যে কোনো ভাবে সিলেক্ট করে দিতে পারেন। বুঝতে পারছেন? মানে এটা ফ্রি ফর্ম, মানে আপনার মতো করে ড্রয়িং করে নিতে পারেন, খুব কুইকলি সিলেকশন করা যায়। পেন টুল দিয়ে যতটা করা যায় এটা দিয়ে আরো দ্রুত করা যায়। হ্যাঁ, এটাও দিয়ে সিলেকশন করা যায়। এরপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল।
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে কাজ কি? যেমন আমরা পেন টুল দিয়ে যখন কোনো কিছু আঁকি, ধরেন এখানে একটা আমি অবজেক্ট ড্রয়িং করলাম। ওকে, সো এই যে দেখেন এখানে থেকে এখানে, অর্থাৎ এই কর্নার গুলো কিন্তু আপনি মডিফাই করতে পারবেন। কর্নার গুলো মডিফাই বলতে কি, আমি কন্ট্রোল চেপে ধরলে আমার ডিরেক্ট সিলেকশন টুল আসতেছে। এখন এটাকে আমি যখন সিলেক্ট করলাম করে এটাকে সহজেই আমি চেঞ্জ করতে পারবো। এটাকে সহজে কি করতে পারবো, সিলেক্ট করে আমি চেঞ্জ করতে পারবো। এটাকে সহজেই সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি এখানে একটু কার্ভ করব, এখানে কার্ভ করব, তাহলে কিন্তু এটা কোনো ওয়ে নাই, কারণ এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। তো এক্ষেত্রে আপনার কি কাজ, আপনার হচ্ছে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে পেন টুলের ভিতরে, এটা দিয়ে জাস্ট অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এটাকে আপনি সুন্দরভাবে কার্ভ করতে পারবেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করে এটাতে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে এটাতে কার্ভ করতে পারেন। এখানে ক্লিক করলেন, এটাতে যোগ করে এটা এভাবে কি করতে পারেন, কার্ভ করতে পারেন। তার মানে পেন টুল অ্যাঙ্কর পয়েন্ট থাকলে আপনি এটাকে কার্ভ করতে পারবেন, আদারওয়াইজ এটা কি পারবেন না। এখন এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার কাজ। অ্যাঙ্কর পয়েন্ট মাইনাসও করা যায় যদি প্রয়োজন না হয়। ধরেন আমি এটা প্রয়োজন নেই, তাহলে আমি এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন এটা ডিলেট হয়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাবে। এখন এরপরে আরেকটা অপশন আছে, তার মানে যোগও করা যায়, আবার কি করা যায়, ডিলিট করা যায়। এরপর কনভার্ট পয়েন্ট টুল আছে, কনভার্ট পয়েন্ট টুল, এটা কাজ কি, যেমন দেখেন এখানে কিন্তু কার্ভ, তাই না, এখানে কি আছে, কার্ভ। এই কার্ভটাকে আমি চাচ্ছি যে না, এটা অ্যাঙ্গেল হবে, এখানে কি করবে, এখানে অ্যাঙ্গেল হবে। সেই ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। এই টুলটা ব্যবহার করলে দেখেন এখানে অ্যাঙ্গেল কেন হচ্ছে, আমি যখন এটা সিলেক্ট করি, দেখেন এই দুই পাশে দুইটা ফ্রন্ট হ্যান্ড আছে না, দুই পাশে দুইটা হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেল গুলো যদি না থাকে তাহলে কিন্তু এটা কি হবে, একদম স্ট্রেট হবে। তো এই দুইটাকে রিমুভ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, এই যে অ্যাড কনভার্ট পয়েন্ট টুল, জাস্ট এখানে ক্লিক করলেই কি হয়ে যাবে। এখন কিন্তু দেখেন এই দুই পাশে কোনো কি নাই, হ্যান্ডেল নাই। তার মানে এই হ্যান্ডেল গুলো ডিলিট করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, কনভার্ট পয়েন্ট টুল। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি আমরা একটা ইমেজ ডিলিট করে দিব। প্রবলেম, ওকে, তাহলে আমরা এটা দিয়ে কি করব, ধরেন একটা ইমেজ দিলাম, কোন ইমেজ দিব, বা আমরা এখানে একটা জেন্টলম্যান, আপনাদের কাজ হবে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। কি করবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এটাকে কি করে নিচ্ছি, কপি, কন্ট্রোল ভি। ওকে, সো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব পেন টুল দিয়ে। কি করে দিব, পেন টুল দিয়ে করে দিব। সেক্ষেত্রে কিভাবে করবেন দেখেন, পেন টুল আমি সিলেক্ট করলাম, পেন টুলটা পাথ মোডে রাখতে হবে। এটা আপনি স্টার্ট করবেন এখান থেকে, কি করবেন, এখান থেকে স্টার্ট করবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে নিলাম, তারপর এটাকে এখানে একটু কার্ভ করতে হবে। এই যে আমি মাউসটাকে উপর দিকে নিচ্ছি, তারপরে এখানে একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, নিলাম।
এরপর আপনি যদি কন্ট্রোল চেপে ধরেন তাহলে এই যে এই টুলটা আসবে, অর্থাৎ যেটা মডিফাই করার জন্য ডিরেকশন টুল, তো এটা নেবেন। নেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দেই, জাস্ট এখানে সোজা করে দেই। এখানে কার্ভ আছে, তো আমি এটাকে ধরে জাস্ট হালকা এইভাবে করে দিলাম। ওকে, তো এভাবে দেখেন এখানে কার্ভ আছে না, তার মানে আমাকে কি করতে হবে, এটা সুন্দর করে রিমুভ করতে হবে। যদি কখনো ভুল হয় তাহলে কি করবেন, এই যে কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করবেন, শুধু লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার স্টার্ট করতে হবে কই থেকে, এইখান থেকে, দেন আবার এখান থেকে শুরু করে দিই। এটা ম্যাক্সিমাম জুম করে দেবেন, ঠিক আছে? জুম করে নিলে ভালোভাবে কাজ করা যাবে। এখন এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে, এখানে, জাস্ট এটাকে ধরলাম, ধরে একটু নিচে ডাউন করে দিলাম। এটাকে আরেকটু আমি চাপিয়ে নিই, এটাকে ডাউন করি। ওকে, সো আমরা এটা কিন্তু অনেক জুম করা আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আমরা কি করব, এভাবে একটু জুম আউট করে দিই, তাহলে ভালো হবে। এখান থেকে হালকা কানেরটা এভাবে ভাঁজ করে নেব, নিচ দিকে নিলে এটা কি হবে, কার্ভ হবে। হ্যাঁ, ওকে, এখান থেকে এই শেপ, এটা কি অন্য কোনো শেপ দিয়ে ভালোভাবে করতে পারবেন? পারবেন? করা যাবে। আচ্ছা, এটা কেন করবেন পেন টুল দিয়ে সেটা আমি পরে বলতেছি। কারণ অনেক ক্লায়েন্ট পছন্দ করে যে আপনি পেন টুল দিয়ে কাজ করেন। আর পেন টুল দিয়ে কাজ করলে এখানে একটা পাথ নামে একটা অপশন আছে, যেটা সিলেক্ট থাকে, সেভ থাকে, এবং ওইটাই ক্লায়েন্টরা চায়, বুঝতে পারছেন? অর্থাৎ শুধু পেন টুল দিয়ে সিলেকশন করা শিখতে হবে আপনাদেরকে। প্রফেশনালি কাজ করতে হলে পেন টুলের ব্যবহারটা আপনাকে ভালো করে জানতে হবে। লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, এবং এটাকে আরেকটু বাগিয়ে দেন এখানে, এখানে এখানে যদি বেশি হয়ে যায় জাস্ট এখানে সিলেক্ট করবেন, যতটুকু করলে একদম ভালো একটা রেজাল্ট আসে ঠিক ততটুকু টানবেন, বেশি লম্বা লম্বা করে এখানে দরকার নেই। ক্লায়েন্ট আপনাকে ধর একটা কাজের বিনিময়ে $10 দিবে, আপনি যদি সেটাতে সময় না দেন, সেকেন্ড টাইম তো, বা ভালোভাবে তাকে না করে দেন, তাহলে ক্লায়েন্ট সেকেন্ড টাইম আপনার কাছে আসবেই না। তার মানে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য আপনাকে প্রয়োজনে আরো বেশি সময় নিয়ে কাজ করতে হবে। ক্লায়েন্ট হ্যান্ডেলিং অনেক বড় বিষয়। কয়েকদিন না, আপনাকে সময় দিবে একদিন, যত কুইকলি করে দিবেন তত ক্লায়েন্ট পাবেন বেশি। আপনি যদি বলেন যে আমি এক সপ্তাহ একটা ছবির জন্য কাজ করে নেব, তাহলে তো ক্লায়েন্ট থাকবে পাওলারে দেবে। ক্লায়েন্টের কোনো লস নাই, লস হচ্ছে আমাদের। হ্যাঁ, ক্লায়েন্টের লস তখন হবে যখন বুঝবে যে আপনি যদি বোঝাতে পারেন যে আপনি ক্লায়েন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু, তখন ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না সহজে। আচ্ছা, আমি সিলেকশনটা কিভাবে করতেছি এটা বুঝতে পারছেন তো? আপনাদের এভাবে সিলেকশন করা শিখতে হবে।
আচ্ছা, হ্যাঁ, বুঝে নাই। আচ্ছা দেখেন, এই যে আমরা তো এটা আউটলাইন অর্থাৎ বাইরে এরিয়াটা সিলেক্ট করলাম, আমার এটা কিন্তু ইমেজের ভিতর থেকে যাবে, তার মানে এটাকে আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তো এটাকে আমাকে আলাদাভাবে কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। কারণ এটা সিলেক্ট না করলে এটা সিলেকশনের মধ্যে থেকে যাবে, তখন আমার ইমেজের ভিতরে এই অংশটুকু চলে আসবে। এই কারণে আমাকে এটাও কি করতে দিতে হবে, ডিসিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, এটা মাল্টিপল সিলেকশন। ওকে, ফাইনালি ডান। দেন আমরা কন্ট্রোল ইন্টারচেপে কি করবো, সিলেকশন করে দিব। কন্ট্রোল ইন্টারচেপে সিলেকশন। এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হয় ক্র্যাকের সমস্যা, বুঝছেন? ক্র্যাক ফাইলগুলোতে এরকম মিস হবে। আপনারা দেখেন, আমি এখানে এখানে সিলেক্ট করেছিলাম, তাই না? এটা কিন্তু কাজ করেনি। তার মানে এটা যদি আপনার আমার যে সফটওয়্যারটা আছে, এটা জেনুইন সফটওয়্যার ছিল না, ঠিক আছে, যার কারণে এটা কাজ করতেছে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজ করবে। আপনারা সিএস ভার্সন, যেটা মাস্টার ফাইল বাসায় যেটা ইউজ করেন, আমি যেটা দিচ্ছি এটাতে কাজ করবে, বুঝতে পারছেন? এখন আমি এটা কি কন্ট্রোল জে দিয়ে কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ। ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ না, এই যতটুকু সিলেক্ট করছিলাম এটা আরেকটা জায়গায় আরেকটা লেয়ারে চলে যাবে, বুঝতে পারছেন? আরেকটা লেয়ারে কি চলে যাবে। তো দেন আমি এরপরে নেক্সট স্টেপে এখানে এই কাজটা আমি করে দিব। অর্থাৎ যার প্রবলেম হবে তাই এইভাবে কাজগুলো করে দিবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে প্রবলেম কি, পাতটা ডাবল হয়ে যাবে। সমস্যা নাই, ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না, কিন্তু এটা অবশ্যই। এখানে দেখেন, আমি আপনাদের দেখাই যেটা বলছিলাম। এই যে এখানে পাথ লেয়ার প্যানেলের আপনারা এখানে একটা পাবেন, লেয়ার, চ্যানেল এবং পাথ। অর্থাৎ আমি একটা ইমেজে একটা পাথই জেনারেট করতে পারবো, একটা ইমেজে একটা পাথই আমি কি করতে পারবো, জেনারেট করতে পারবো। কিন্তু দেখেন এখানে শুধুমাত্র একটা পাথ আছে, ঠিক আছে, একটা পাথ আছে। তো এই কাজটা আরেকভাবে করা যায়, যেটা সিঙ্গেল পাথ, এটাকে বলা হয় সিঙ্গেল পাথ। আর মাল্টিপল পাথ নিয়ে কাজ করেন, তার মানে এই ইমেজটা যদি আপনি পুনরায় সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আর পারবেন না। আর এর আগে যেটা ছিল, আমি একটু ব্যাক করি, দেখেন এই যে একটা পাথ সিলেক্ট করা ছিল না, যেটা আমি আগে পেন টুল দিয়ে করছিলাম, এটা সুবিধা হলো যে এটাকে আমি কি করতে পারবো, পুনরায় সিলেক্ট করতে পারবো। যেমন কন্ট্রোল ইন্টার চাপলে কি হচ্ছে, এটা পুনরায় সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু যখন আমি নেক্সট পাথ তৈরি করতেছি তখন এটা রিমুভ হয়ে যাচ্ছে আর একটা যোগ হয়ে যাচ্ছে। তবে ক্লায়েন্ট এটাকে যদি আবার এডিট করতে চায়, পাথটাকে যদি এডিট করতে চায় তাহলে তো আর পারবে না, পারবে না। আর এই পাথটা শুধুমাত্র পেন টুল দিয়ে করলে এই পাথ অপশনটা থেকে যায়, আর অন্য যতগুলো সিলেকশন মোড আছে কোনোটাতে করলে এরকম পাথ জেনারেট হয় না। এই কারণে যারা প্রফেশনাল বা ক্লায়েন্ট যারা, তারা প্রিফার করে যে পেন টুল দিয়ে কাজ করা। কারণ পেন টুল দিয়ে কাজ করলে আপনি
সে পাতটাকে পরবর্তীতে কি করতে পারবে, মডিফাই করে নিতে পারবে, চেঞ্জ করে নিতে পারবে। কিন্তু আপনি পাতই থাকবে না, তখন তো আর সে পারবে না। এই কারণে এই প্রবলেমটা হয়। দেখেন আমি পরবর্তীতে আরেকটা পাত তৈরি করি, তাহলে আমাকে এটাতে না করে আমি কি করব, নতুন আরেকটা লেয়ার নিয়ে আমাকে কাজ করতে হবে। লেয়ার না, এটা হচ্ছে পাত লেয়ার। হ্যাঁ, তখন আমাকে এখানে আলাদা করে করে দিতে হবে। তারপরে আগের পাতটাও থাকবে, পরের পাতটাও কি থেকে যাবে। এটাকে বলা হয় মাল্টিপল পাথ। এটারও কাজ আছে, তবে আপনাদের বেসিক্যালি আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের একটা দিয়ে কাজ হয়ে যাবে। অর্থাৎ আমার এটা ক্র্যাক করা নাই তো, যার কারণে এই ধরনের প্রবলেম আমি ফেস করছি। কিন্তু আপনাদের পিসিতে যেগুলো ক্র্যাক করা থাকবে সেগুলোতে একটা দিয়ে কাজ হয়ে যাবে। এখন আমি এটাকে নিলাম, নেওয়ার পর দেখেন আরেকটা পাথ আমি জেনারেট করি। এই মাল্টিপল পাথেরও কাজ আছে। এটা সাধারণত ব্যবহার করা হয় যে একটা অবজেক্ট যখন আপনি সিলেক্ট করবেন, তখন একটা অবজেক্টের যে কালারগুলো আছে কালারগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে এগুলো সিলেক্ট করতে। আচ্ছা, এরপর কন্ট্রোল ইটা চাপলাম, এরপর ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার এবারে কিন্তু দুইটা পাতি থেকে যাচ্ছে। এর আগে কি ছিল, একটা পাত। এবার আমি দিতে পারবো, পাত নিতে পারবো। এখন এই লেয়ারে আমরা লেয়ার প্যানেলে যদি যাই, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। কোন ব্যাকগ্রাউন্ডটা দিবেন বলেন? হ্যাঁ, দিতে পারবেন। আমি ইমেজ না দিয়ে আমি জাস্ট ইয়ারটা দিয়ে দিই। এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে এখান থেকে কালার নিয়ে নিলাম এবং এই কালারটাতে আমি এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। বুঝতে পারছেন? এইভাবে পেন টুল দিয়ে আপনারা কি করতে পারবেন, সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ রিমুভ করতে পারবেন। অন্য একটা যদি সিনারি দেন, গুড কোশ্চিন। অন্য একটা সিনারি দিবেন, যেমন কি সিনারি দিবেন বলেন? ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। তাও সঠিক বলছেন। আচ্ছা, এই মডিউলটা সাইন করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে পুরো ইমেজ, ব্যাকগ্রাউন্ড কেন আসবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা যাচ্ছেন এই ইমেজটা, এই যে আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম, তাই না? যদি প্রয়োজন হয় আপনি এই কন্ট্রোল ভি দিয়ে ট্রান্সফর্ম করবেন, করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা করে নিতে পারেন। করে নিয়ে জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে জাস্ট একটু বড় করে দেন, তাহলে ওকে। আমরা উনি স্টুডিওতে বসে আছে এরকম একটা বিষয়। আপনারা বুঝতে পারছেন? তাহলে কাজ কি, হোমওয়ার্ক কি থাকলো? হ্যাঁ, অর্থাৎ ইমেজ রিপ্লেসমেন্ট। একটা ইমেজ ক্লিপিং পাথ দিয়ে আপনারা কি করবেন, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এরপর আমরা আরেকটা অপশনে যাই। দেখেন ফটোশপের পেন টুলে আমরা এই পর্যন্ত কি ব্যবহার শিখলাম, পাথ মোডের ব্যবহার। এবার আমি শেপ মোডে আছি, কি যাই শেপ মোড। শেপ মোডের কাজ কি দেখেন, শেপ মোডে যখন আমরা কাজ করব তখন আমরা পেন টুল দিয়ে যেটাই ড্রয়িং করি, দেখেন একটা শেপ তৈরি হবে এবং একটা লেয়ার জেনারেট হয়। প্রতি ইয়াতে কি হবে, একটা লেয়ার জেনারেট হচ্ছে। আমি যেটাই ড্রয়িং করি, দেখেন আমি যেটাই ড্রয়িং করি সেটাতে কি হবে, কি হবে, লেয়ার জেনারেট হবে। ঠিক আছে, আপনি অনেক সময় ডিজাইন গুলোতে দেখবেন, বিশেষ করে এরকম কিছু ওয়েব আকৃতির কিছু ডিজাইন, ঠিক আছে, এই যে দেখেন এরকম কিছু শেপ আপনার
পেন টুল দিয়ে সহজে করতে পারবেন। ইভেন আরো কিছু শেপ, ক্রিয়েটিভ যত শেপ আছে, যেমন আমরা এখানে যদি একটু সার্চ করি, এখানে লেখেন ক্রিয়েটিভ শেপ। যতগুলো ক্রিয়েটিভ শেপ আছে সবগুলো কি দিয়ে তৈরি করা হয়? পেন টুল দিয়ে তৈরি করা হয়। ক্রিয়েটিভ শেপ, ইমেজ, এই যে আমরা একটা সাইট দেখি, পিএনজি ট্রি। দেখেন এই সাইট নিয়ে আমরা কাজ করবো একটা সময়। এই সাইট নিয়ে আমরা কি করব? কাজ করব। তো এখানে দেখেন যতগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় বা শেপ তৈরি করা হয় সবগুলো কি দিয়ে? পেন টুল দিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ, যেমন আমরা এখানে একটু দেখি, এই শেপ গুলো আছে না, একটু ব্যাকগ্রাউন্ডে চলে যায়। ব্যাকগ্রাউন্ড দেখেন, অসম অসম কিছু ব্যাকগ্রাউন্ড এখানে পাবেন। দেখেন মেইন বিষয়গুলো দেখেন, এই যে শেপ গুলো আছে না, এই শেপ গুলা, এগুলো পেন টুল দিয়ে আপনাকে করতে হবে। এই যে শেপ গুলো সব পেন টুল দিয়ে, এই শেপ গুলো পেন টুল দিয়ে, এবং এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট সাইজের শেপ আছে, এগুলো পেন টুল দিয়ে। এবার এটাও কি করা হয়েছে? পেন টুল দিয়ে করা হয়েছে, বাট শুধু আউটলাইনটা এখানে রাখা হয়েছে। লিওন বলা হয়, এ ধরনের কাজ আপনি করতে পারবেন। এগুলো আমরা দেখাই দেব। এগুলো সবচেয়ে অ্যাডভান্স লেভেলের কাজ। আপনার যেহেতু বিগিনার লেভেলে আছেন, এই যে এখানে দেখেন শেপ, এবং আমি যদি ফ্লায়ার ডিজাইন দেখি, দেখেন ফ্লায়ার ডিজাইন, এগুলো আপনারা করবেন একটা সময়। ফ্লায়ার ডিজাইনে যত শেপ আছে, এই শেপ গুলো সবকিছু করা কি দিয়ে তৈরি করা হয়? যেমন এই যে এই শেপ গুলা, ফ্লায়ার দেখেন, এই শেপ গুলো সবকিছু কি দিয়ে তৈরি করা? পেন টুল দিয়ে করতে পারবেন। এবং এখানে এই যে শেপ গুলা, এই শেপ গুলো পেন টুল দিয়ে। তার মানে আপনি বুঝতে পারতেছেন পেন টুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে কাস্টম যত শেপ আছে সবগুলো শেপ আমরা কি দিয়ে তৈরি করব? পেন টুল দিয়ে তৈরি করব। এখন পেন টুল তৈরি করার ক্ষেত্রে, পেন টুল দিয়ে তৈরি করার ক্ষেত্রে দেখেন এখানে কিছু বিষয় আছে, যেমন আমি পেন টুল দিয়ে তৈরি করলে এরকম শেপ আসবে। এখন এই শেপের অপশন গুলো দেখেন। প্রথমে যে ফিল দিয়ে কি করতে পারবেন? আপনি কালারটা সহজেই চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা বিষয় আছে, যেমন পেন টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রে, যেমন আমরা এটা ড্রয়িং করলাম, তাই না? এইটা, এটাতে আপনি স্ট্রোক যোগ করতে পারেন। স্ট্রোক হচ্ছে আউটলাইন। যেমন আমরা এখান থেকে যদি স্ট্রোক কালার ইয়েলো দেই, লাইক এটা আমরা ইয়েলো দিলাম, দিয়ে স্ট্রোক ভ্যালুটা দেখেন, চতুর্দিক থেকে একটা লাইন যোগ হয়েছে না? এই লাইনগুলো আপনি কি করতে পারেন? বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে যখন আপনি পেন টুল দিয়ে শেপ তৈরি করবেন তখন ফিল আসবে, ফিল থেকে আপনি ফিলটা চেঞ্জ করে দিতে পারবেন, স্ট্রোক থেকে স্ট্রোকটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে দেখেন একটা লাইনের একটা শেপের চতুর্দিকে যে অংশটা থাকে এটাকে বলা হয় স্ট্রোক। এখন এটা আউটলাইন বলা হয়, তো এটাকে আপনি কমিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি 4 রাখলাম, সেক্ষেত্রে কমে যাবে। যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কি হবে? এটা বেড়ে যাবে, এবং এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে দিয়ে কাজ করতে পারবেন। এখন স্ট্রোক নিয়ে অনেক সময় আমাদের কাজ করতে হবে, অনেক সময় ফিল নিয়েও কাজ করতে হবে। এখন আমি স্ট্রোক রাখলাম, ফিল রাখলাম না, তাহলে আমরা কি করতে হবে? এখানে আসলাম, ফিলটা অফ করে দিব। যে এখানে নান সাইন আছে, এখানে ক্লিক করলে কি হবে? ফিল অফ হয়ে যাবে, শুধু স্ট্রোক ব্যবহার হবে। আবার এটা শুধু ফিল আছে কিন্তু স্ট্রোক নাই, তার মানে আমাদের কি করতে হবে? এই শেপের ক্ষেত্রে আপনি স্ট্রোক যোগ করতে পারেন। কি করতে পারেন? স্ট্রোক বা স্ট্রোক যোগ করার জন্য আমরা কি করব? পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করে আমরা এটাতে স্ট্রোক ব্যবহার করতে পারি। স্ট্রোক কি দিব? কারণ আপনি রেড কালার দিবেন স্ট্রোক, দেন এখান থেকে সাইজটা বাড়িয়ে দেন, ওকে বাটনে ক্লিক করেন, তাহলে কি হলো? স্ট্রোক যোগ হয়ে গেল। এখন ফিল এবং স্ট্রোক বিষয়টা বুঝতে পারছেন তো? ফিল কি জিনিস? একটা শেপের ভিতরের অংশকে কি বলা হয়? ফিল। আর বাইরের অংশকে স্ট্রোক বলা হয়। একটা শেপের ভিতরের অংশকে ফিল, আর ধার অংশকে কি বলা হয়? বাইরের অংশকে স্ট্রোক বলা হয়। আচ্ছা, এরপরে
পেন টুল দিয়ে এই স্ট্রোক গুলা কি করতে এডিট করতে পারেন, কি করতে পারবেন, এডিট। এডিট করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করে থাকি সেটা হলো যে আমি এর আগে শুরুতে বলছিলাম ডিরেক্ট সিলেকশন। এটা দিয়ে আপনি পাথও সিলেকশন করতে পারবেন অথবা শেপের যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকে বা পাথ থাকে সেটাও মডিফাই করতে পারবেন। এটা মডিফাই করার জন্য ব্যবহার করা হয়। তো জাস্ট এই কর্নারটা এভাবে সিলেক্ট করে নিলেন, আগে লেয়ার সিলেক্ট করতে হবে, করে দেন এটাকে সিলেক্ট করলে এই অ্যাঙ্কর পয়েন্ট এটাকে চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন, আর চাইলে কি করতে পারেন এটা কমিয়ে দিতে পারবেন, এভাবে বাড়িয়ে দিতে পারবেন। তো এটা সিলেক্ট করে এভাবে বাড়িয়ে দিতে পারবেন, এটাকে এভাবে কমিয়ে দিতে পারবেন। ঠিক আছে, কোনটার কথা বলতেছেন প্রথম? মানে এই যে এরকম ঝোলানো শেপ আনার জন্য এখানে এখানে কোনো ওরকম শেপ আছে না, ওরকমটা এখানে অ্যাড করে হচ্ছে শেপ আনা যাবে না? হ্যাঁ এই যে এখানে পারবেন এটা, হ্যাঁ এইটাই আর কি, যদি ওইটার সাথে যোগ করতে চাই এটার সাথে যোগ করবে, হ্যাঁ করা যাবে। ওইটা আমরা পরবর্তীতে দেখতেছি, দেখেন ওটা জন্য আলাদা একটা শেপ ওটার সামনে আসতেছে, ওটাকে বলে পাথ অপারেশন, একটা শেপের সাথে আরেকটা শেপ যোগ করা। ঠিক আছে, তো দেখেন আমরা কি দেখলাম এ পর্যন্ত। তাহলে ফিল, ফিলের কালারটা আমরা ফিল থেকে চেঞ্জ করতে পারবো, সরি ফিলের কালারটা আমরা কি কই থেকে চেঞ্জ করতে পারবো, ফিল থেকে। আর স্ট্রোকের কালারটা আমরা কই থেকে চেঞ্জ করব, স্ট্রোক থেকে। ঠিক আছে, আর এখানে একটা বিষয়, আপনারা গ্রেডিয়েন্ট নিয়ে তো কাজ করেন নাই তাই না, গ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু কাজ আপনাদের হয়নি। তো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হচ্ছে যেমন এখানে ক্লিক করলে এই যে এটা কালারটা একটা গ্রেডিয়েন্ট হয়ে যায়, যেমন একাধিক কালার নিয়ে কাজ করা। জাস্ট আমি এটাতে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি যখন এটাকে একটু জুম করি দেখেন এখানে কালার একরকম, এখানে কিন্তু কালার একরকম আসছে, এটাকে বলে গ্রেডিয়েন্ট। তো এটা চাইলে আপনি ফিলেও যোগ করতে পারেন, ফিলে যোগ করার জন্য এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারেন। এগুলো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে লাগে, একটা সময় পর আপনাদের শিখবো, এটা আমাদের হয়তো নেক্সট ক্লাসে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ফিল পাথ কালার দুইটা আমরা চেঞ্জ করতে পারলাম। এরপরে থার্ড টপিক হচ্ছে এই যে এখানে দেখেন যেটা আপনি বলছিলেন, এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো লিখে দেন। নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, ইন্টারসেক্ট শেপ। লেয়ারের নাম না, এটা হচ্ছে টুলসের অপশন, পেন টুলের যে অপশনটা এটা সেটা। পেন টুল সিলেক্ট থাকলে কিন্তু এই অপশনগুলো আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না। নিউ লেয়ার, সাবট্রাক্ট ফ্রম শেপ, ওই যে আপনারা সিলেকশনে শিখে আসছিলেন না সাবট্রাক্ট, এখানেও একই। ইন্টারসেক্ট শেপ এরিয়া, ফ্রন্ট শেপ, ফ্রন্ট শেপ। ইন্টারসেক্ট যে এই ওপেন করে নেন, ইন্টারসেক্ট INTR SECT ইন্টারসেক্ট শেপ। এরপর আছে হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এক্সক্লুড ওভারল্যাপিং,
আচ্ছা দেখেন, আপনি যেটা বলছিলেন নিউ শেপ, আমরা এই পর্যন্ত সিলেকশনের ক্ষেত্রে একটা বিষয় দেখছিলাম। সিলেকশন যখন আমরা করছিলাম তখন কিন্তু এই যে এখানে কয়টা সাব সিলেকশন টুলস আমরা পাইছিলাম না? তো এই যে এটার ক্ষেত্রে ঠিক এগুলো একই কাজ করে। এখন এগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন? এখন আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। সব প্রথমটা কি আছে, নিউ লেয়ার। এই মোড থাকাকালীন অবস্থায় আমি যেটাই ড্রয়িং করি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, নতুন বার করে শেপ যোগ হচ্ছে, নতুন বার করে নতুনটার সাথে কি যোগ হচ্ছে, শেপ যোগ হচ্ছে, অর্থাৎ শেপ লেয়ার যোগ হচ্ছে। দেখেন আমি ক্লিক করলাম, এই একটা শেপ, শেপ লেয়ার, আরেকটা ক্লিক করলে দেখেন মানে প্রত্যেকবারের জন্য আলাদা করে শেপ তৈরি হচ্ছে। বাট আমি চাচ্ছি যে না, আমি এই লেয়ারের সাথে কি করবো, আরেকটা লেয়ার যোগ করব। সেক্ষেত্রে আমি কিভাবে করব? প্রথমে আমি এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা কম্বাইন শেপ এই মোডে চলে গেলাম। দেন আমি এখানে ক্লিক করলাম, এখানে 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 দেখেন এবার কিন্তু শেপ বাড়ে নাই, শেপ বাড়ছে। তার মানে এর আগে কিন্তু শেপ বাড়তেছিল, এবার কিন্তু শেপ বাড়ে না। তার মানে কি, এখন এই পুরাটাই মিলে একটা শেপ। এটা হলো কি, আমরা কম্বাইনে কাজ। এরপরে দেখেন আমরা আরেকটা মোডে দেখি কাজ। পেন টুল দিয়ে যখন কোনো কিছু আমরা ড্রয়িং করি, এরপর হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ। এটা কাজ কি, ও প্রবলেমটা দেখি। আরেকটা আমরা এই সফটওয়্যারে এটা দিয়ে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? আমি অন্য একটা সফটওয়্যার ওপেন করে দেখাচ্ছি। অনেকগুলো আছে, 23 21 পর্যন্ত মনে আছে, 22 আসছে। দেখেন আমি একটা অবজেক্ট ক্লিক করি, এটা দিলাম। এই যে ফটোশপ দিয়ে আমি কোন মোডে আছি, আমি শেপ মোড। এটা যখন আমরা ক্লিক করলাম, এরপরে যখন আমরা শেপ মোড থেকে কি করলাম, কম্বাইন্ড শেপে গেলাম, তখন কি হচ্ছে, আমার আলাদা কোনো শেপ তৈরি হচ্ছে না, ওই শেপের সাথে কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমি আরেকটা দেখাই। সেটা হলো আমরা যখন একটা শেপ তৈরি করলাম, ওকে, এরপরে সাবট্রাক্ট ফ্রম শেপ, এটা যখন আমরা করি তখন দেখেন কি হয়, আমরা আলটিমেটলি উপরের শেপ থেকে নিচে যে শেপটা আসছিল এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। ওই শেপটাকে কেটে নিছে, ওই শেপটাকে কতটুকু কেটে নিছে, যতটুকু ওভারল্যাপিং অবস্থায় ছিল। তার মানে আলটিমেটলি এই এতটুকু অংশ কি হয়ে গেছে, এই শেপ থেকে ভ্যানিশ হয়ে গেছে। এখন দেখেন এই পাথগুলো দেখা যাচ্ছে না, এই পাথগুলো ভ্যানিশ করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো মার্জ শেপ কম্পোনেন্ট। এটা ক্লিক করলে পাথগুলো কি যায়, ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমাদের সাবট্র্যাকের কাজ কি, সাবট্র্যাকে বলেন, সাবট্র্যাকের কাজ কি, সাবট্র্যাকের কাজ কি করলাম, ভ্যানিশ করে দাও। বুঝে বলেন না না বুঝে বলেন, সাবট্র্যাকের কাজ কি, একটা শেপ থেকে আরেকটা শেপ কাটা, একটা শেপ থেকে আরেকটা শেপ কাটার জন্য আমরা সাবট্র্যাক ইউজ করি। এটা কোথায় ইউজ করবেন, আপনারা যখন অ্যাডভান্স লেভেলে ডিজাইন করবেন তখন দেখবেন যে এরকম কাজ করতে গিয়ে সামহাও কিছু বাইরে শেপ চলে আসছে, বাইরে শেপ চলে আসছে। এখন এই শেপ যদি আপনি ডিজাইনে রেখে সাবমিট করেন তাহলে আপনার ডিজাইন রিজেক্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। তো এই অংশটাকে আমরা কি করি, যেভাবে ভ্যানিশ করে দেই সেটা হলো এখানে গাইড সেট করি, করে আমরা এই শেপটা নিই,
এই শেপটা নিয়ে আমরা কি করি, সাবট্রাক্ট করে দিই। সাবট্রাক্ট করলে এইভাবে আমরা, সরি, এটা অন্য শেপ দিয়ে, যেমন রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে আমরা সাবট্রাক্ট করি। সাবট্রাক্ট করার পর দেখেন এখান থেকে আমরা যখন মাস শেপ কম্পোনেন্ট করে দিই তখন এটা অর্ধেক, মানে বাকি অংশটুকু কেটে যায়। এখন আমরা এটা নিলেন, তাহলে দেখেন অর্ধেক অংশটুকু ছিল। আর যদি আমরা ওইটা না করে দিতাম, ধরেন আমি ওইটা না করে দিই, তখন এই শেপটা যদি কখনো ভিতরে চলে আসে, তার মানে পুরো শেপটা দেখা যাচ্ছে। তো এই ধরনের কিছু প্রবলেম ফেস করবেন। এই জন্য আগেই বলে দিলাম সাবট্রাক্ট করে দিতে হয়। কেন? যে এই শেপের যে এই অংশটুকু আমি বাইরে রাখলাম, এটা তো আমি ডিলিট করি নাই, তো এটা তো আমাকে কাটতে হবে, তাই না? এই অতিরিক্ত অংশ আমাকে কেটে ফেলে দিতে হবে। তো কেটে ফেলে দেওয়ার জন্য আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। কোন টুল? সাবট্রাক্ট। কি করে থাকি? সাবট্রাক্ট। সাবট্রাক্ট দিয়ে আমি এই অংশটুকু মাইনাস করে দিই। এখন এখান থেকে আমরা মার্জ শেপ কম্পোনেন্ট করলে এটা শেষ। তার মানে এটা এখন শুধু অর্ধেক অংশ। আমার ডিজাইনের ভিতরে যতটুকু আছে ততটুকুই, এর বাইরে কোনো অংশ নাই। তো এগুলো এখন বুঝতেছেন না। আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন বা কোনো মার্কেট প্লেসের ফাইলগুলো আপলোড করবেন, তখন এই সামান্য ত্রুটির জন্য আপনার ফাইলগুলো রিজেক্ট হয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি ইউরোপ। ডিজাইনের একটা গ্রামার আছে। আপনি এমনি একভাবে ডিজাইন আপলোড করলে সাবমিট হয়ে যাবে এরকম না। তার আগে চেক দেখবে, রিভিউরা ওরা দেখবে, আপনার ডিজাইনটাকে রিভিউ করবে। আর এবং ওরা অনেক হাইলি এক্সপার্ট, বুঝতে পারছেন? এবং হাইলি এক্সপার্ট মানে কি, একদম হাই ভোল্টেজ ডিজাইনার ওরা। যদি আপনার ডিজাইনে কোনো কিছু মিসিং থাকে, ওরা ডিজাইনটা আপনার অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে শেপ কাটার জন্য আমরা কি ব্যবহার করলাম? সাবট্রাক্ট। আর শেপ যোগ করার জন্য আমরা কি ব্যবহার করলাম? কম্বাইন। আর ইন্টারসেক্টের কাজ কি দেখেন। ইন্টারসেক্টের কাজ হচ্ছে আমরা যখন কোনো শেপ নিলাম, দেখেন এগুলো কিন্তু শেপ, এগুলো কি শেপ। এখান থেকে আমি একটা শেপ নিলাম, এই শেপের সাথে আমি কি করবো, আরেকটা শেপ ইন্টারসেক্ট করব। এখন আমরা ইন্টারসেক্ট মোডে চলে যাই। এবার দেখি কি হয়। এবার আমি আরেকটা শেপ ড্রয়িং করলাম। তারপরে আলটিমেটলি কতটুকু থাকলো? যতটুকু ওভারল্যাপিং অবস্থায় ছিল, মানে কমন এরিয়া। এর দুইটার কমন এরিয়া কোনটা? এটা না? কমন এরিয়াটাই থাকবে, বাকিটুকু কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আপনার আরেকটা বিষয়, এই যে পাথগুলো অতিরিক্ত থেকে যাচ্ছে, এগুলো যদি আপনি ভ্যানিশ না করেন তাও সমস্যা হবে। তো এটা ভ্যানিশ করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে পাথ অপারেশনে এসে মার্জ শেপ কম্পোনেন্ট করে দিতে হবে, তার মানে ওটা চলে যাবে। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান কি? মার্জ শেপ এক্সক্লুড। এক্সক্লুডের কাজ কি দেখেন, আমি একটা শেপ নিলাম, এরপর এক্সক্লুড মোড থেকে আরেকটা শেপ নিলাম, তাহলে কি হয়? উল্টাটা হবে। তার মানে কি, কমন এরিয়াটুকুই ইয়া হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে যাবে, আর বাকিটুকু থেকে যাবে। এই দুইটা শেপের মধ্যে কমন এরিয়া কোনটা? এটা ছিল না, এতটুকু কিন্তু নাই, আর বাকিটুকু আছে। এতটুকু নাই কিভাবে বুঝবেন? দেখেন আমি যদি এটা করে দিই, দেখেন ফাঁকা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এক্সক্লুডের কাজ হচ্ছে কি করা? কমন এরিয়া রাখা। আর সরি, ইন্টারসেক্টের কাজ হচ্ছে কমন, আর এক্সক্লুডের কাজ হচ্ছে কি? কমনটাকে মাইনাস করে দেওয়া, কমনটাকে মাইনাস করে দেওয়া। আচ্ছা, এরপর লাস্ট শেপ কম্পোনেন্টের কাজ কি করে দিলাম? এই পাথগুলোকে ভ্যানিশ করে দেওয়া, পাথগুলোকে কি করে দেওয়া? ভ্যানিশ করে দেওয়া। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আমাদের মডিউলে কি কি ছিল দেখি আমরা। আপনারা কয়টা ইমেজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন? কমসে কম 10টা। ঠিক আছে? এবং জটিল জটিল ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমাদের মডিউলে আজকের আলোচনার মধ্যে ছিল পেন টুলে পাথ মোড এবং শেপ মোড, এটা দেখলাম। পাথ সিলেকশন টুল, এটা দেখছি।
ডিরেক্ট সিলেকশন টুল, এটা দেখা হয়, এটা দেখছি। ডিরেক্ট সিলেকশন টুল আমরা কিবোর্ডে কন্ট্রোলের সাহায্যে নিয়ে আসতে পারি, বা পাথ সিলেকশন টুলটা দেখা হয়নি, তাই না? আচ্ছা দেখেন, পাথ সিলেকশন টুল কোথায় আছে একটু দেখি আমরা, এগুলো অফ করে দিই। পেন টুল দিয়ে যখন আমরা পাথ মোডে থাকি তখন দেখেন এই পাথগুলো আমরা সাধারণত সরানোর জন্য কোন টুল ব্যবহার করতাম? মুভ টুল, তাই না? মুভ টুল দিয়ে কিন্তু এটা জীবনও সরবে না। এটাকে সরানোর জন্য আপনাকে আলাদা টুল ইউজ করতে হবে। এই যে পেন টুলের নিচে একটা টুল পাবেন, পাথ সিলেকশন টুল। কি? পাথ সিলেকশন টুল। এখন এটা দিয়ে এটাকে সুন্দরভাবে আপনি কি করতে পারেন? বিভিন্ন জায়গায় সরাতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো টুল দিয়ে এটা চলবে না। সিলেক্ট করা, ডিলিট করা সবকিছু ওইটা দিয়ে করতে হবে। পাথ সিলেকশন করা, ডিলিট করা সবকিছু কি করতে হবে? ওটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে আমাকে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। এখন আপনাদের বাসার হোমওয়ার্ক হলো, আমাদের এখানে মডেলে কি আছে? এ থেকে জেড ক্লিপিং করা। এ থেকে জেড কি করবেন? ক্লিপিং এবং ইমেজ ক্লিপিং করবেন। এ কিভাবে করবেন দেখেন, বর্ণমালা সব। হ্যাঁ, এই যে আমি দেখে দিচ্ছি, দেখেন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন না। কিবোর্ডের অ্যালফাবেট, কিবোর্ড থেকে টুলস থেকে কি করবেন? টি, টি মানে এটা টাইপ টুল। টাইপ টুল দিয়ে লেখালেখির কাজ করা হয়। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। জাস্ট কিভাবে লিখবেন সেটা দেখেন। টাইপ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এরকম একটা ফোটা দেখা যাচ্ছে, তাই না? এরপরে এই যে এখানে ফাইল ফন্টের সাইজ আছে, ফন্টের সাইজ এখানে 12 আছে, আমি এখানে কত দিব? 40 দিয়ে দেন। কত দিয়ে দেন? 40। 40 দিলে দেখেন এটা সাইজ একটু বড় হচ্ছে, বড় হচ্ছে না? এবার আমি এ লিখি, এ লিখে দেখেন এ লেখা যাচ্ছে, এ লেখা যাচ্ছে। লিখে আমি এবার আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এবার আরো ফন্ট সাইজটা আরো বাড়িয়ে দেব। এটা চাপলাম, কত আসছে? এ আসছে। এবার আপনি আরো বাড়িয়ে দেন, 120 করে দেন। 120 হবে না, আপনি 200 করে দেন বা 400 করে দেন। দেখেন এটা লিখলাম, তাই না? কন্ট্রোল টি দিয়ে কি করবেন? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে কি করবেন? ট্রান্সফর্ম করে প্রয়োজনে আরো একটু বড় করে নেবেন, আরো একটু কি করে নেবেন? বড়। তারপরে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে এটা পেন টুল দিয়ে এটা আঁকতে হবে। পেন টুল দিয়ে কি করতে হবে? এই টোটাল বিষয়টা আমাকে আঁকতে হবে, কিন্তু শুধু স্মল লেটারই আঁকবেন। এভাবে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো আঁকতে হবে। এখন দেখেন এইদিকে পেন টুল নিলাম, কি নিব? পেন টুল। পেন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব এখান থেকে। এইভাবে আমরা পেন টুলটা কি মোডে রাখতে হবে? পাথ মোড। শেপ মোডে রাখলে কিন্তু শেপ হয়ে যাবে। তো আমি এভাবে জাস্ট ড্রয়িং করব। ওকে, দেখেন এটাকে আমি জুম করে নিব এভাবে। হ্যাঁ, জুম করে নিয়ে স্পেস বার ধরলে এরকম স্ন্যাপ করতে পারবে, স্ক্রল করতে পারবে। কন্ট্রোল ধরে আমি এটাকে এবার মুভ করে নিচ্ছি বা সরিয়ে নিচ্ছি। দেন আরেকটু এখানে বানিয়ে দিই। এখানে ক্লিক করলে এই হ্যান্ডেল গুলো চলে আসবে, তখন এই হ্যান্ডেল গুলো কর্নার ধরে আপনার ক্লিক করতে পারবেন, মডিফাই করতে পারবেন।
দেখেন এটা রিমুভ, আবার কি করতে হবে, এখান থেকে দেখেন এটা অনেক সরে আসছে না, কন্ট্রোল চাপলে ডিরেক্ট সিলেকশন চলে আসছে। এটাকে ধরে আমরা কি করতে পারি, এটাকে সুন্দর করে এই জায়গায় সেট করে দিতে পারি। ওকে, এবার আমি আসি ভিতরের অংশটা। দেখেন ভিতরের অংশটা জাস্ট আবার আঁকতে হবে, এভাবে ধরবেন, এভাবে ধরতে হবে, দেন এভাবে ধরবেন। এটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমি অত বড় নিব না, আমি জাস্ট ছোট করে আঁকবো। এবার দেখেন এই যে সিলেকশন টুল ছিল না, পাথ সিলেকশন টুল, এটা দিয়ে আমাকে কি করতে হবে, পুরো পাথটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। দেখেন এই হয়েছে। এবার কন্ট্রোলিংটা চাপতে হবে, চেপে আমাকে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে এখানে আমার কালারটা অ্যাপ্লাই করতে হবে। আর আমাকে এভাবে এ থেকে জেড সবগুলোই আলাদা করে আলাদা ফাইলে লিখতে হবে। তারপরে সাবজেক্ট পেন টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কিভাবে দেখলেন, এখানে দেখলেন না আপনি, কইছিলেন আপনি কইছিলেন, বলেন। আপনার তো এই জন্য সমস্যা আপনার, হ্যাঁ এই জন্য সমস্যা। এই যে আপনি এই যে আঁকবেন, ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখবেন, ভিডিওটা ভালো করে দেখবেন। আমি শুরুতেই ক্লাসে শুরুতেই বলছিলাম